আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। বিজ্ঞানে মাত্র 299টি এমসিকিউ প্র্যাকটিস করব। 25টি কমন থাকবে একবারে সরাসরি, এবং বাকি 5টি যে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো একটু চেঞ্জ হয়ে আসবে। যদি এই ভিডিওটি সম্পূর্ণ তুমি ভালো মতো দেখো তাহলে শিওর সেই 5টি প্রশ্ন তুমি উত্তরপত্র করতে পারবে। তো টেনশন নাই, সকল বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী তোমরা দেখতে পারো, এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীবৃন্দ সকলের জন্য এটা প্রযোজ্য। মাত্র 299টি এমসিকিউ। আমি আবার বলছি, এই প্রশ্নগুলোর বাইরে প্র্যাকটিস করতে হচ্ছে না। এইখানে সকল বোর্ড প্রশ্ন আছে মূল বইয়ের। এখানে বলেছি বেসিক টু 100%, তার মানে প্রত্যেকটা পাঠ বা পরিচ্ছেদ অনেক বিশ্লেষণ করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এবং অধ্যায়ের শুরুতে সেই পাঠগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেটাকে আমরা পরিচ্ছেদ বলতে পারি। সেই প্রত্যেকটা পাঠ বা পরিচ্ছেদ নিয়ে আমি আলোচনা করেছি শুরুতে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে 299টা, সেটা আমি দিয়েছি অধ্যায় ভিত্তিক। আমি নিশ্চিত এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে মূল বইটা তোমার খুব ভালো মতো কভার হয়ে যাবে। কেউ যদি মূল বইটা নাও পড়ে, শুধুমাত্র এই শীটটা খুব ভালো মতো রিভিশন দেয়, তাহলে আমি আবারও বলছি 25টি প্রশ্ন ডিরেক্ট সে কমন পাবে। আর বাকি 5টি প্রশ্ন কিন্তু উদ্দীপক নির্ভর, যেটা ডিরেক্ট কমন না থাকলেও আমি যে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো দিয়েছি সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে সে 5টা তুমি আনসার পত্র করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মাত্র 299টি। এই সাবজেক্টটা কমার্স এবং আর্টসের জন্য অনেকের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, আবার অনেকের কাছে খুব সহজও মনে হয়। তবে যাই মনে হোক না কেন, এই 299টি এমসিকিউ এবং সৃজনশীল অংশটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেটাও কিন্তু দেখতে পারো। তো চলো দেখি মূল ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 299টি এমসিকিউ খুব ভালো মতো দেখব, এবং পাঠ বিশ্লেষণটা মানে পরিচ্ছেদ যে আমি বিশ্লেষণ করব শুরুতে, এটা অবশ্যই তোমরা খুব ভালো মতো করে আয়ত্তে রাখবে। অর্থাৎ বারবার এই ভিডিওটি দেখবে, 2 থেকে 3 বার দেখো, অথবা প্রতি সপ্তাহে একবার করে দেখো। যেহেতু পরীক্ষা আমাদের অনেক দেরি আছে, তার মানে এই এমসিকিউগুলো তোমার অনেকবার রিভিশন হয়ে যাবে। আমি বরাবরই তোমাদের বলে আসছি বলে এই সাজেশনটি সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা অবশ্যই দেখতে পারবে, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্য প্রযোজ্য। এখন আমরা দেখব হচ্ছে প্রথম অধ্যায়, উন্নততর জীবনধারা। এখন এই অধ্যায় থেকে আমি প্রথমে যে পাঠ বিশ্লেষণ করব, সেখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই জানা প্রয়োজন। এই অংশটা আমি নতুনভাবে তোমাদের জন্য ক্রিয়েট করেছি, অর্থাৎ যেন সম্পূর্ণ বইটা না পড়লেও তুমি মনে করবে হ্যাঁ আমার সম্পূর্ণ বইটা পড়া হয়ে যাচ্ছে। মূল লাইনগুলো তোমরা যেমন মার্কার দিয়ে বা সাইন পেন দিয়ে দাগিয়ে রাখো, আমি কিন্তু সেটা এখানে করে দিচ্ছি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ শ্বেত সার বা স্টার্চ পাওয়া যায়। দেখো এখানে আছে ভুট্টা, ধান, গম, আলু, রাঙা আলু এবং কচুতে। তার মানে প্রধান যে অপশনগুলো সেগুলো আমি এখানে তুলে দিয়েছি। ফ্রুক্টোজের উৎস হচ্ছে ফুলের মধু, পেঁপে, কলা, আম এবং কমলা লেবুতে। সুক্রোজের উৎস হচ্ছে আখের রস, গুড় এবং চিনিতে। তাহলে প্রত্যেকটা দেখতে পাচ্ছি এখানে আমি পার্টগুলো বিশ্লেষণ করে দিচ্ছি, এবং খুবই সংক্ষিপ্ত আকারে, যেন 2 থেকে 3 বার দেখলেই তোমাদের মনে পড়ে। সেলুলোজ এর উৎস হচ্ছে তরমুজ, শাকসবজি, আঁশযুক্ত খাবার এবং শুকনো ফল। উদ্ভিজ্জ আমিষের উৎস কী? সেটা হচ্ছে বাদাম, মটরশুঁটি, শিমের বিচি এবং হচ্ছে ডাল। প্রাণীজ আমিষের উৎসগুলো কি? পনির, ছানা, দুধ, মাংস, ডিম এবং হচ্ছে মাংস, যদিও 2 বার আসছে এখানে। আমিষ গঠনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের উপাদান। মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে, খাদ্যের উপাদান হচ্ছে মোট 6টি। দেখো এই প্রশ্নগুলো, অর্থাৎ এই ছোটোগুলো আমার সৃজনশীল কয়ের জন্য কিন্তু কাজে লাগবে। আমার কিন্তু কয়েকটা পার্ট শেষ হয়ে গেল, মাঝখানে আমি আবার আন্ডারলাইন করে দিয়েছি, তার মানে হচ্ছে একটা পার্ট শেষ হয়ে গিয়েছে বা পরিচ্ছেদ শেষ হয়ে গিয়েছে। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি বা এসকর্বিক অ্যাসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আবার দেখতে পাচ্ছ পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি, যাকে আমরা স্করবিক অ্যাসিড বলতে পারি। এর উৎসগুলো হচ্ছে লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, ফুলকপি, করলা, আমলকি, টমেটো, পেয়ারা, আনারস এবং হচ্ছে লেবু। অনেকগুলো নাম দেখতে পাচ্ছ, এই জন্যই তোমাকে কয়েকবার কিন্তু দেখতে হবে। আমি কিন্তু মূল বইটা বিশ্লেষণ করে দিচ্ছি। এবার দেখি আমরা ভিটামিন ই এর উত্তম মানে হচ্ছে সবচেয়ে ভালো উৎস পাম তেল এবং লেটুস পাতা। যেটা এমসিকিউ অপশনে থাকবে সেটা তোমার লিখে দিবে। খনিজ পদার্থের মধ্যে দেহের সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম। তাহলে দেহের সবচেয়ে বেশি আমরা পাচ্ছি কি? এটা হচ্ছে কি? ক্যালসিয়াম। এরপরে দেখতে পাচ্ছি খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তর স্নেহ এবং চর্বি, যেমন পনির।
খাদ্য পিরামিডের বা সুষম খাদ্য তালিকায় সবচেয়ে বেশি থাকে শর্করা। সংক্রামক রোগ, তাহলে এইডস হচ্ছে সংক্রামক রোগ, যেটা 1981 সালে চিহ্নিত হয়, মানে প্রথম আমরা জানতে পারি। এইচআইভি সংক্রমণের পর 5 বছর পর্যন্ত এর লক্ষণ প্রকাশ পায় না, মানে 5 বছর পর্যন্ত দেহে এটা লুপ্ত অবস্থায় থাকে বা সুপ্ত অবস্থায় থাকে, যেটাই বলি। যা হোক, এইচআইভি দেহে প্রবেশের পর টি লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। তাহলে এইচআইভি দেহে প্রবেশের পর টি লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকাকে সে আক্রমণ করে। হয়ে গেল আমাদের প্রথম বইটা, মানে প্রথম অধ্যায়টা তোমার কিন্তু ইতিমধ্যে পড়া শেষ। প্রথম অধ্যায় তুমি যদি এখন নাও ধরো, তুমি কিন্তু এখন সবগুলো পারবে এমসিকিউ আনসার করতে। এমনকি আমি এখন যে এমসিকিউগুলো আলোচনা করবো এখানে অনেকগুলো রিপিট হয়ে যাবে। তাসপিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যায়, সে খাদ্য হিসাবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে? আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হবে লৌহ। রক্তরসে খাদ্য সার হিসাবে উপস্থিত থাকে কোনটি? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নিহানের ওজন হচ্ছে 62 কেজি, এখানে ওজন বলতে আসলে ভরকে বোঝায়, এবং উচ্চতা 1.54 মিটার। তার বিএমআই কত, মানে ভর সূচিটা কত? ভর সূচির মানে সূত্র তোমরা অবশ্যই জানো, ও মানে উপরও হবে ওজন আর নিচে হবে উচ্চতা স্কোয়ার আকারে। তাহলে আমরা দেখি উচ্চতা কিন্তু মিটার অবশ্যই হবে, এটা কিন্তু মিটারে নিতে হবে, আর ওজনটা নিতে হবে কেজিতে। তাহলে উপরে আমাদের হবে কত? দেখতেই পাচ্ছ, আমি এই সূত্রটা প্রয়োগ করে সম্পূর্ণ ম্যাথটা করতে পারবো। এখানে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু সৃজনশীল কয়ের জন্য না, এটা সৃজনশীল গয়ের জন্য 3 মার্কের জন্যও কিন্তু আসে। সেম সূত্র প্রয়োগ করে এখানে বিএমআই মানটা দিয়ে আছে, অর্থাৎ ভর সূচির এখানে আমি লিখব 26.7 লিখব, এবং ওজনের এখানে কিছুই লিখব না, আমি লিখব উচ্চতার স্থানে লিখব 1.5 মিটার স্কোয়ার করে। আমি যেটা বের করব সেটা হবে আমার ভর বা ওজন 60 কেজি, মানে উল্টা দেয়া আছে। নর্মালি আমরা বিএমআইটা বের করি, আর এখানে বিএমআই দেয়া আছে, তাহলে তার ওজন বা ভরটা কত ছিল। থায়ামিনের অভাবে কোন রোগটা হয়? এটা হচ্ছে মানসিক অবসাদ। ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়। এখানে উত্তর 1, 2, 3টাই নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো যদি বারবার না পড়ো তুমি এটা মনে রাখতে পারবে না। নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? এটা হচ্ছে আমিষ। দেহ গঠনের উপাদান সেটা হল আমিষ, মানে আমিষ আমাদের দেহকে ক্ষয়পূরণ থেকে রক্ষা করে। আচ্ছা, মানে সব কিছু ক্ষয়পূরণ করে থাকে আর কি। যাই হোক, প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়? শর্করা থেকে 4.1। খাদ্যের মুখ্য উপাদানগুলো হচ্ছে প্রোটিন, খনিজ লবণ, ফ্যাট। আমরা জানি 1 আর 2টাই কিন্তু হবে। কিছু কিছু এমসিকিউ যদি কমন নাও পড়ে তারপরেও কিন্তু আমরা আনসার করতে পারবো। খাদ্যের সহায়ক, মানে সহায়ক উপাদানগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে ভিটামিন এবং হচ্ছে পানি। মাখনে বিশেষ সুগন্ধ এবং স্বাদ সৃষ্টি করতে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে এনজাইম। প্রাণী দেহের গঠনের নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? মাছ এবং ডিম। আমিষের কথা আগেই বলেছিলাম। কোনটি কঠিন স্নেহ পদার্থ? মাছের তেল। মাছের তেল হচ্ছে কঠিন স্নেহ পদার্থ। বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে কোনটি? এটা হবে ভিটামিন। এই যে প্রশ্নগুলো বললাম না প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বারবার কিন্তু দেখতে হবে ভিডিওটি। প্রাণী দেহের শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন থাকে? এটা হবে 50% থাকে, এটা কিন্তু 50% থাকে। আচ্ছা, কোনটি কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? এটা হচ্ছে পনির বা কোবালামিন। এখানে কোবালামিনও কিন্তু থাকতে পারে। উদ্ভিজ আমিষ কোনটি? যেটা আমি একটু আগে দেখে আসছি উৎসগুলো, সেখানে এই অপশনটি ছিল ডাল। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? আমরা আগেই জানি ভিটামিন সি অথবা বি কমপ্লেক্স। রাতকানা রোগ প্রতিরোধে বেশি করে খেতে হবে গাজর, পাকা পেঁপে। রাতকানা রোগের জন্য মানে মহা ঔষধ গাজর এবং হচ্ছে পাকা পেঁপে। ইসির দাঁতের মাড়ি ফুলে গিয়ে রক্ত পড়ে, এমত অবস্থায় তাকে খেতে হবে আমলকি, যেহেতু ভিটামিন সি এর জন্যটা হয়ে থাকে আমলকি, পেয়ারা, করলা, 3টাই কিন্তু হবে। এরপরে ভিটামিন সি অস্থির গঠন ও শক্ত এবং মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকে ঘা সৃষ্টি করে, ক্ষত শুকাতে দেরি হয়। আমরা বুঝতেই পারছি লাস্টেরটা নেগেটিভ অ্যান্সার। লিপিডের অভাবে কি ঘটে? চর্মরোগ, একজিমা বা স্কারবি। উত্তর হবে 1 আর হচ্ছে 2। আমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করব। তৈল হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড না গ্লিসারিন? উত্তর হবে শুধুমাত্র 2, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ, ডি, বি, সি, ই, কে।
আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার এবং 3 নাম্বারটা। তাহলে স্নেহের দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে আছে এডি আর হচ্ছে ইকে। হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম। তাহলে হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে হচ্ছে ক্যালসিয়াম। কোনটি প্রাণীদের অস্থি এবং দন্তের প্রধান উপাদান? এটাও কিন্তু ক্যালসিয়াম। নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়? এটা হবে ক্যালসিয়ামের অভাবে। সেলুলোজ অপাচ্য প্রকৃতির শর্করা, আঁশযুক্ত খাদ্য, কোষ্ঠকাঠিন্য রোধ করে, তিনটাই। এই প্রশ্নটা 2 থেকে 3 বার পড়ার পর তোমার ব্রেনে সেভ হয়ে থাকবে। রাফেজ জাতীয় খাবার হলো ক্ষুধা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়। এটা হবে লাস্টের 2টি উত্তর। হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়। এরপরে আমরা দেখব হচ্ছে রাফেজের প্রধান উৎসগুলো হচ্ছে শাকসবজি, খোসা সমেত ফল, আলু, ডাল। সুষম খাদ্যের পিরামিডের শর্করা স্থান কোনটি? নিচু স্তর, মানে সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকে। কত বছর পর্যন্ত মানব দেহের বৃদ্ধি ঘটে? 20 থেকে 24 বছর পর্যন্ত। একজন পূর্ণ বয়স্কের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক কতটুকু খাবার গ্রহণ করা উচিত? 2000 থেকে 2500 কিলো ক্যালোরি। অ্যাসিটিক অ্যাসিডের 5% কী কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ভিনেগার যেটা বলা হয়, আচার, চাটনি, সস। ব্রাইন হলো চিনির দ্রবণ, লবণের দ্রবণ আর মেরিন ওয়াটার। লাস্টে 2টি লবণের দ্রবণ আর হচ্ছে মেরিন ওয়াটার। ফলের রস, ফলের শাঁস ইত্যাদি সংরক্ষণের জন্য কোনটি খুব উপযোগী? এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি কালটার কি জাতীয় পদার্থ? এটা হরমোন জাতীয় পদার্থ। আম যেন দ্রুত না পাকে এই জন্য এটা প্রয়োগ করা হয়, অথবা বেশি দিন গাছে থাকে এজন্যই মূলত হরমোনটা প্রয়োগ করা হয়, যার নাম হচ্ছে কালটার। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে? এটা হবে ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এটার উত্তর হবে ক্যালসিয়াম কার্বাইড। তাহলে নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে? এটা হবে ক্যালসিয়াম কার্বাইড। কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়? এটা হবে সরবেটস। তাহলে কোন রাসায়নিক পদার্থই দই, মিষ্টি, বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়? সরবেটস। নিচের কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থটা কিন্তু না? এটা হবে ফরমালিন। ফরমালিন কিন্তু অনুমোদিত না। কোন পদ্ধতিতে শাকসবজি, ফল, মাছ, মাংস দীর্ঘদিন ভালো থাকে? ফ্রিজিং করে রাখলে। ফ্রিজে রাখলে অনেক দিন রাখি আমরা তো নিজেরাও এটা ইউজ করি প্রিয় শিক্ষার্থী। মাদকাসক্তির পারিবারিক কারণের মধ্যে বেকারত্ব, একাকিত্ব, হতাশা। এখানে বেকারত্বকে উত্তরে নেওয়া হয় নাই, পারিবারিক কারণের মধ্যে নেওয়া হয় নাই, একাকিত্ব এবং হতাশাকে নেওয়া হয়েছে। তাহলে প্রথম অধ্যায়টা অনেক বড়, অনেক ইনফরমেশন তোমরা অবশ্যই জানো। এই জন্য এই অধ্যায় এমসিকিউ সবচেয়ে বেশি। এই জন্য এই অধ্যায় এমসিকিউ মোট 42টা, 42। চিন্তা করে দেখো এই অধ্যায়টা কতটা বড়, এতগুলো পার্ট বিশ্লেষণ করতে হয়, বইয়ে এত ইনফরমেশন আছে। তাহলে আমাদের প্রথম অধ্যায়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় অধ্যায় বিশ্লেষণ দেখব, জীবনের জন্য পানি। অবশ্যই জানা যে অংশটুকু প্রয়োজন সেখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু খুব বেশি কিন্তু নেই। মানব দেহের শতকরা 65 থেকে 75 ভাগ হচ্ছে কি? পানি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে হবে কি? বেশি। এটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পানিকে সার্বজনীন দ্রাবক বা অজৈব দ্রাবক বলা হয়। তাহলে 2টো নাম শিখলাম, পানিকে সার্বজনীন দ্রাবক বা অজৈব দ্রাবক বলা হয়। 1 সিসি পানির ভর সেটা হবে কত? 1 গ্রাম। তাহলে 1 সিসি হচ্ছে 1 গ্রাম, 10 সিসি 10 গ্রাম হবে। 1 ঘনমিটার বা 1 কিউবিক পানির ভর 10³ কেজি বা 1000 কেজি। তাহলে 1 ঘনমিটার থেকে হবে 1000 কেজি। 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। এটা কিন্তু এমসিকিউতে আসে, ছোট প্রশ্ন হিসেবে কিন্তু এটা আসে, এবং এটা অনেক সময় সৃজনশীলই থাকতে পারে। পানি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড আবার কখনো কিন্তু ক্ষার। তাহলে পানি কিন্তু উভধর্মী পদার্থ, এটা কখনো অ্যাসিড কখনো ক্ষার। বিশুদ্ধ পানির পিএইচ হবে কি? 7।
বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, কিন্তু লবণ বা অ্যাসিড মিশ্রিত হলে তড়িৎ পরিবাহিত হয়। তাহলে আমরা জানি বিশুদ্ধ পানির মধ্য দিয়ে মানে বিদ্যুৎ পরিবহন করে না, বাট সেই পানিতে যদি লবণ মিশ্রিত বা অ্যাসিড মিশ্রিত থাকে তাহলে সেটা কিন্তু তড়িৎ পরিবাহিত হয়, মানে সেটা কিন্তু ভয়ানক। পৃথিবীতে ব্যবহার উপযোগী ফ্রেশ ওয়াটার বা মিঠা পানি মাত্র 1%, মাত্র 1 ভাগ। ফ্রেশ ওয়াটার হচ্ছে 1 ভাগ, ব্যবহার উপযোগী পানি হচ্ছে শতকরা 1 ভাগ। পৃথিবীর 90 ভাগ পানির উৎস হবে ম্যারিন ওয়াটার, মানে সমুদ্রের পানি। ম্যারিন ওয়াটার বা সমুদ্রের পানি। পানি ও মাটিতে জন্মে, মানে উভয় স্থানে জন্মে, মাটি ও পানিতে উভয় স্থানে জন্মে কলমি, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি। এই উদ্ভিদগুলো কিন্তু, আবারও বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এই পরীক্ষা এটা আসে, কয়েকবার আসছে বোর্ড পরীক্ষা। এটা মাটি এবং পানি উভয় স্থানে জন্মে হচ্ছে কলমি, হেলেঞ্চা এবং কেশরদাম ইত্যাদি। শুধু পানিতে জন্মে সিঙ্গারা, শ্যাওলা, কচুরিপানা, শাপলা ইত্যাদি। জলজ প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির পিএইচ হবে 6 থেকে 8। জলজ প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির পিএইচ হবে 6 থেকে 8। ভূপৃষ্ঠের 75 ভাগ হচ্ছে পানি। সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত হবে NaOCl। সোডিয়াম হাইপোক্লোরাইড, এখানে যেহেতু ইংলিশটা কেন যেন একটু মিশে গিয়েছে, মানে এই ফন্টটা খুব সুন্দর নয়, তাহলে NaOCl। ব্লিচিং পাউডারের সংকেত CaOCl, আবার লাস্টে Cl। এখানে দেখা যাচ্ছে না ক্লিয়ার, আমার কাছে মনে হচ্ছে, অর্থাৎ এই ফন্টটা খুব একটা ভালো না। আবার বলতেছি, আমি মুখে বলে দিচ্ছি, CaOCl, আবার লাস্টে হচ্ছে Cl। ক্লোরিনেশন বা পানি বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় Cl2, মানে ক্লোরিন গ্যাস। ঔষধ তৈরির জন্য পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। ঔষধ যখন তৈরি করা হয় তখন পাতন প্রক্রিয়ায় পানিটা বিশুদ্ধ করা হয়। পানিতে সীসার প্রভাবে কি হবে? কিডনি বিকল হবে, রক্তশূন্যতা হবে, মেজাজ খিটখিটে হবে, বিতৃষ্ণা বোধ হবে হচ্ছে যদি পানিতে সীসা থাকে। আর পানিতে পারদ থাকলে মস্তিষ্ক বিকল হবে, ত্বকের ক্যান্সার হবে, বিকলাঙ্গতা হয়। পানিতে আর্সেনিকের প্রভাবে পাকস্থলীর রোগ, ত্বক এবং ফুসফুসে ক্যান্সার হতে পারে। 1960 সালে আমেরিকার ইরি হ্রদকে মৃত হ্রদ ঘোষণা করা হয়। ডিটারজেন্ট কারখানা হতে ফসফেট নির্গত হয়, ফসফেট। রামসার কনভেনশন 1971 সালে অনুষ্ঠিত হয়। রামসার কনভেনশন 1982 এবং 1987 সালে সংশোধন করা হয় 2 বার। ভারত সরকার 1975 সালে গঙ্গার পানি গতিপথ পরিবর্তন করে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সমুদ্রের পানির উচ্চতা 2 মিটার বাড়লে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ পানির নিচে চলে যাবে। যদি 2 মিটার বাড়ে তাহলে বাংলাদেশের 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ পানির নিচে চলে যাবে। আর সমুদ্রের পানির উচ্চতা মাত্র 45 সেন্টিমিটার বাড়লে সুন্দরবনের 75% পানির নিচে চলে যাবে। অর্থাৎ মাত্র, খেয়াল করে দেখো, মাত্র 45 সেন্টিমিটার যদি সমুদ্রের পানির উচ্চতা বাড়ে, সেই ক্ষেত্রে সুন্দরবনের 75% পানির নিচে চলে যাবে। কোনো মানে স্থলজ যে প্রাণীগুলো আছে এগুলো বাঁচতে পারবে না। আমরা চলে আসলাম এবার বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহী। বিশুদ্ধ পানির মধ্যে বিদ্যুৎ পরিবহন করে না। উভধর্মী পদার্থ, এখানে বানানটা একটু বুঝে নেবে তোমরা। উভধর্মী পদার্থ, সর্বজনীন বা সার্বজনীন দ্রাবক সঠিক। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 10 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন? 1 লিটার পানিতে দরকার হচ্ছে 5, তাহলে 10 লিটার হবে 5 × 10 = 50। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, যেটা আমরা আগে জানলাম। 0.175 গ্রাম বলছে, তাহলে প্রথমে এই গ্রামকে 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম অর্থাৎ 175 মিলিগ্রাম বের করে ফেলব। তাহলে 0.175 গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে 1000 দ্বারা গুণ করে 175 আগে বের করব। সেই 175কে আমি 5 দিয়ে ভাগ করে দেখব, উত্তর চলে আসছে কত? 35। মনে হয় ক্লিয়ার তোমাদের? আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, পানির সংকেত H2O। উক্ত পদার্থটির গলনাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ অবস্থায় পদার্থটি উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে, রাইট। তড়িৎ পরিবহন করে না, এটাও সঠিক। পুরোপুরি নিরপেক্ষ উভধর্মী পদার্থ হিসাবে কাজ করে। বিশুদ্ধ অবস্থায় পদার্থটি উভধর্মী পদার্থ হিসাবে কাজ করে। বিশুদ্ধ অবস্থায় থাকলে কিন্তু 1 নম্বরটা সঠিক হচ্ছে না। তাহলে তড়িৎ পরিবহন করে না, পুরোপুরি নিরপেক্ষ।
প্রশ্ন বলছে পুরোপুরি নিরপেক্ষ, উত্তর 2 এবং 3 হিসাবে নেওয়া হয়েছে। পানির স্ফুটনাঙ্ক হবে 99.98 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ পানি, এই যে বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন, তড়িৎ পরিবহন করে না, নিরপেক্ষ হয়। এইখানে বলা হয়েছে নিরপেক্ষ হয়, আবার এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি নিরপেক্ষ। পুরোপুরি নিরপেক্ষ অর্থাৎ 47 নম্বর এমসিকিউ এবং হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি 49 নম্বর এমসিকিউ কিছুটা কনফ্লিক্ট করতেছে। যা হোক, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। আমি এটার কমেন্ট সেকশনে আবার উত্তর দিয়ে রাখবো। কোনো কনফিউশন সৃষ্টি হলে আমি তোমাদের কাছে সবসময় সমালোচনামূলক যেটাই হোক গঠনমূলক মন্তব্য আশা করি। যদি কোনো কারণে মনে হয় বলে হ্যাঁ এই এমসিকিউটার উত্তরপত্র সঠিক নয় বা উত্তরপত্র বইয়ে এত নাম্বার পেজে এখানে দেয়া আছে উত্তরপত্র এটা হবে, আমি খুবই খুশি হব তোমার প্রতি। তুমি অবশ্যই সেটা জানিয়ে দেবে, কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে স্বাভাবিক, কিন্তু আমার দিক থেকে অবশ্যই চেষ্টা থাকবে শতভাগ নির্ভুল রাখার। তারপরও যদি কোনো কারণে তথ্যগত ভুল থেকে থাকে অবশ্যই তোমরা গঠনমূলক কমেন্টস করবে, আমি অবশ্যই সেটার উত্তর দেব এবং আমি বরং খুশি হব তোমার প্রতি, কারণ দায়িত্ব কিন্তু আমার একার না, তোমারও কিন্তু। আর আমি একটা কথা সব সময় বলি, আই লার্ন বাই টিচিং, শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেও কিছু শিখি। চলো পরের এমসিকিউটা দেখি। জলজ উদ্ভিদসমূহ টোপা পানা, এখানে টোপ পানা না টোপা পানা হবে, হ্যাঁ টোপা পানা হবে, শ্যাওলা, কলমি। এবং আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা একটা, এই পানাগুলো এটা হচ্ছে এক ধরনের পানাই হবে, মানে আবার কুচুরি পানার টাইপের এক ধরনের হচ্ছে উদ্ভিদ। এটা আমরা আগে কিন্তু খেলা মানে আমাদের সময় একবার ছোটোকালে গেলে খেলাধুলা করতাম, আমাদের নদীর পাড়ে দেখলে ভেসে আসতো, অনেক দেখতাম। চিত্রের উদ্ভিদটি কোন উপায়ে বংশবিস্তার করে? অঙ্গজ। উদ্ভিদটির বৈশিষ্ট্য কাণ্ড এবং অঙ্গ প্রত্যক্ষ নরম, হ্যাঁ নরম, মূল খুব ছোট, খুব বেশি বড় হয় না, ফুল উজ্জ্বল বর্ণের, ইয়েস। জলাভূমিতে মাছের ডিম কখন নষ্ট হয়ে যাবে? যদি পিএইচের মান 5-এর চেয়ে কম হয়। পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপরে নির্ভরশীল। এরপর আমরা দেখব হচ্ছে পিএইচের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে? ক্যালসিয়ামটা বেরিয়ে আসে। তাহলে পিএইচের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে? ক্যালসিয়াম। পানি বিশুদ্ধকরণের স্ফুটন আবার বলতেছি স্ফুটন প্রণালী কোনটি? এটা হবে 5 থেকে 20 মিনিট ফুটিয়ে। বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়? ক্লোরিনেশন। বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা? এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে। পানি বিশুদ্ধকরণে জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় কোনটি? ক্লোরিন গ্যাস, আর আমরা দেখছি ব্লিচিং পাউডার, 1 আর হচ্ছে 2। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে CaOCl এবং Cl। পানিতে প্রচুর শ্যাওলা জন্মায় ফসফেট খুব বেড়ে গেলে, নাইট্রোজেন খুব বেড়ে গেলে, আর্সেনিক খুব বেড়ে গেলে। আসলে ফসফেট এবং হচ্ছে নাইট্রোজেন যদি খুব বেশি পরিমাণে বাড়ে সেই ক্ষেত্রে পানিতে প্রচুর শ্যাওলা হয়। সীসা মিশ্রিত পানি পান করার ফলে ফুসফুসে ক্যান্সার হয়। আমি আবারও দেখতে পাচ্ছ এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি আমরা শুরুর অংশেই। ফুসফুসে ক্যান্সার হয়, শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে হয়, লাস্টে 2টি। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে জাপানের ফুকুশিমা শহরে তেজস্ক্রিয় ঘটনা কবে সংঘটিত হয়েছিল? 2011 সালে। মিঠা পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যেতে পারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে, লবণাক্ততা বৃদ্ধিতে, জলজ উদ্ভিদ বৃদ্ধিতে। কনক্রিটের বদলে আমরা কি ব্যবহার করতে পারি? গ্রাভেল। ইটিপি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। বাঁধ নির্মাণের ফলে পানি সরবরাহ বা পানি প্রবাহ বিঘ্নিত হয়ে কোন নদীগুলো শুকিয়ে মরে গেছে? বরাল, কুমার, বনজ, মরিসাপ, হামকুরা এবং হচ্ছে হরিহর। গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে? 1977 সালে। মরা নদী হলো বনজ, বরাল এবং হচ্ছে বিবিয়ানা। আমরা 1 নাম্বার আর 2 নাম্বারটা দেখব, যেটা আমরা এই এমসিকিউতে ইতিমধ্যে জেনে আসছি এটার মধ্যে। এরপরে দেখব আমরা হচ্ছে ঢাকা শহর থেকে প্রতিদিন কি পরিমাণ বর্জ্য নদীতে গিয়ে পড়ে? 250 মেট্রিক টন। চিন্তা করে দেখো আমরা কত বর্জ্য প্রত্যেক দিন আমাদের আশেপাশের পরিবেশকে দূষিত করে যাচ্ছি। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত রামসার কনভেনশন কত সালে সংশোধন করা হয়? আবারও বলে আসছি এটা আমরা 1982-1987 সালে। আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য কত সালে চুক্তি স্বাক্ষরিত হয়? 97 সালে। বাংলাদেশ কত সালে রামসার সমঝোতা চুক্তি স্বাক্ষর করে? 1973। আমরা চলে আসলাম 3 নাম্বার অধ্যায়
হৃদযন্ত্রের যত কথা। অবশ্যই আমাদের জানতে হবে পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ মোট ওজনের 8%। মানুষের রক্তরসের প্রায় 90% পানি এবং 10% জৈব এবং অজৈব পদার্থ। লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহাতে আর উৎপন্ন হয় অস্থিমজ্জায়। তাহলে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহাতে আর উৎপন্ন হয় অস্থিমজ্জায়। রক্তের তরল অংশ হলো প্লাজমা। রক্তের তরল অংশ হলো প্লাজমা। মানুষের ধমনীর রক্তে পিএইচের মান 7.4। মানুষের দেহে লোহিত রক্তকণিকার আয় 120 দিন বা 4 মাস। প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে লোহিত রক্তকণিকা। এরপরে দেখতে পাচ্ছি লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। তার লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে হরমোন। নিউমোনিয়া রোগে শ্বেতকণিকার পরিমাণ থাকে 20 থেকে 30 হাজার। নিউমোনিয়া রোগে শ্বেতকণিকার পরিমাণ থাকে 20 থেকে 30 হাজার। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অ্যানিমিয়া রোগে। অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় পারপুরা রোগে। আর এই পারপুরা রোগ হয় হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে। কোনো অ্যান্টিজেন থাকে না ও ব্লাড গ্রুপে। সর্বজনীন দাতা গ্রুপ হলো ও ব্লাড গ্রুপ, আর সর্বজনীন গ্রহীতা গ্রুপ হলো এবি ব্লাড গ্রুপ। শিরা এবং ধমনীর সংযোগস্থলের রক্তনালী হলো কৌশিক জালিকা। তাহলে শিরা আর হচ্ছে ধমনীর সংযোগস্থল। মানুষের হৃৎপিণ্ড ত্রিকোণাকার এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম দ্বিস্তরী পেরিকার্ডিয়াম। তাহলে দ্বিস্তরী মানে 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। কার্ডিয়াক চক্রের ধাপ হচ্ছে 4টি। মানুষের স্বাভাবিক রক্তচাপ হবে 120 থেকে 80। রক্তে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। ইনসুলিনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হয়। ওকে, আমরা চলে আসলাম পরে। দেখতে পাচ্ছ নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে? এটা হবে নিউট্রোফিল। রক্তের তরল অংশ কি বলে? প্লাজমা, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। হৃৎপিণ্ডের বেষ্টনকারী পর্দা কোনটি? দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম। কোনটি? রেশন পদার্থ মানে অপ্রয়োজনীয় অ্যামোনিয়া। রক্তরস পরিবহন করে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন। রক্ত জমাট বাধায় প্রয়োজনীয় উপাদান হরমোন, এনজাইম, লিপিড। নিচের কোনটি রক্তরসের প্রতিরক্ষামূলক জৈব পদার্থ? তাহলে অ্যাস্টিটক্সিন। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে অণুচক্রিকার পরিমাণ হবে 50, এখান থেকে 5 থেকে মানে এক কথায় 50,000 থেকে 4 লাখ পর্যন্ত দেখতে পাচ্ছি। কোনো রক্তকণিকার রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলতে পারে, সে তো রক্তকণিকা নিজেই চলাচল করতে পারে। তাহলে কোন রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলাচল করতে পারে? সে তো রক্তকণিকা। রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি? এটা হবে ফাইব্রিন। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি উদ্দীপক নির্ভর এই টাইপেরগুলো। একটার মাঝখানে থেকে একেবারেই চিকন, একটার মাঝখানে কিন্তু চিকন নয়। মানে চেহারা দেখে আমাকে কীভাবে মনে রাখতে হবে? চিত্রে এ রক্তকণিকার কোন উপাদান? এটা হচ্ছে বেসোফিল। এটা হচ্ছে বেসোফিল, যেটা অ্যালার্জি প্রতিরোধ করে। আচ্ছা, বি এর ক্ষেত্রে প্রযোজ্য, মানে আমরা বি পাশে যেটা বি দেখতে পাচ্ছি এটার কথা বলা হয়েছে। এদের প্রযোজ্য হিস্টামিন নিঃসৃত করে অন্তঃক্ষরা গ্রন্থি। নিউক্লিয়াস ছোট এবং গোল, অ্যালার্জি প্রতিরোধ করে 1 আর আমরা 3 দেখতে পাচ্ছি। কোনটি হ্যাপারিন নিঃসৃত করে? এটা হবে বেসোফিল। নিউকোমিয়া কি? এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যদি এখানে নাম্বারটা একটু ভুল আছে তোমরা অবশ্যই এটা দেখবে। লতার শিশু অবস্থা থেকে রক্ত শূন্যতার লক্ষণ দেখা দেয়। তার প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। ডাক্তার বলেছেন এটি একটি বংশগত রোগ। এটা হচ্ছে থ্যালাসেমিয়া। লতার উক্ত রোগের কারণটা কি? হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা, তার অটোজমে অবস্থিত 2টি প্রচ্ছন্ন জিন আছে, তার মাতা পিতার অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, 3টাই। এই প্রশ্নগুলো বারবার না পড়লে প্রিয় শিক্ষার্থী মনে রাখতে পারবো না, কিন্তু মনে রাখো কিন্তু এটা আমি আবার বলতেছি, কয়েকবার তোমরা অবশ্যই পড়বে। কোন রক্তকণিকার জন্য
লিউকোমিয়া হয়, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা, WBC। রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়াকে বলে থ্রম্বোসাইটোসিস। তাহলে থ্রম্বোসাইটোসিস। গ্রহীতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হলে কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ? এটা আছে ও নেগেটিভ। ও নেগেটিভ সবাইকে দেওয়া যেতে পারে। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত? এটা হচ্ছে AB, অ্যান্টিবডি নাই। আচ্ছা, রত্নার রক্তে কোনো অ্যান্টিজেন নেই এবং রিসার্চ ফ্যাক্টর হচ্ছে মাইনাস, কিন্তু রত্নার স্বামীর রক্তে RH+ আছে। রত্না কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? তার যেহেতু মাইনাস, সে প্লাস নিতে পারবে এবং ও গ্রুপের রক্ত নিতে পারবে। গর্ভধারণের ক্ষেত্রে রত্নার দ্বিতীয় ভ্রূণ মারা যাবে, এটা সঠিক। দ্বিতীয় ভ্রূণটা কিন্তু মারা যাবে। লোহিত রক্তকণিকা জমাট বাঁধতে পারে, শিশুর জন্ডিস হবে। এবার আমরা দেখি সালমার রক্তের গ্রুপ O, RH- এবং তার স্বামী হচ্ছে A। তাদের 3 বছরের বয়সের একটি সন্তান রয়েছে। এখন সালমা আরও একটি সন্তান নিতে চাচ্ছেন, কিন্তু তার স্বামীর রক্ত পরীক্ষা করে ডাক্তার তাকে সন্তান নিতে নিষেধ করলেন। সালমার রক্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কোনো অ্যান্টিজেন নাই। এজন্য ডাক্তার সালমাকে সন্তান নিতে নিষেধ করার কারণ ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, গর্ভপাত হতে পারে, সন্তানের রক্ত স্বল্পতা হতে পারে। এরপর দেখতে পাচ্ছি প্রায় 46% মানুষের ব্লাড গ্রুপ হচ্ছে O, 46%। বি গ্রুপের রক্তের অধিকারী মানুষ হচ্ছে মাত্র 9%। AB গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? ABকে দিতে পারবে। রক্তে pH এর মান কতটুকু পরিবর্তিত হলে? 0.4। হৃৎপিণ্ডের আকৃতি ত্রিকোণাকার, আমরা আগে দেখে আসছি। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে? ডান অ্যাট্রিয়ামে। নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে? ধমনী এবং হচ্ছে পালমোনারি শিরা। কোন রক্তনালী দূষিত রক্ত বহন করে? ফুসফুসীয় ধমনী। শিরার বৈশিষ্ট্যগুলো কি? শিরার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাচীর হচ্ছে খুবই পাতলা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আসলে প্রাচীর পাতলা এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সে বহন করে। এরপরে কৌশিক জালিকা কি দিয়ে গঠিত? তাহলে অ্যান্ডোথেলিয়াম। আমরা একটা কৌশিক জালিকার চিত্র দেখতে পাচ্ছি। এ চিহ্নিত অংশটির নাম হচ্ছে কৌশিক জালিকা। এরপর দেখছি এ চিহ্নিত অংশের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এক স্তর বিশিষ্ট অ্যান্ডোথেলিয়াম দিয়ে গঠিত। তাহলে কৌশিক জালিকা এটা দিয়ে গঠিত, রাইট। জালকের আকার বিন্যস্ত জালের মতো, ইয়েস। ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য আদান প্রদানের ভূমিকা নেই, কিন্তু ভূমিকা তো আছে। দেহে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বাড়লে কোনটি সমস্যা হয়? বলছে পলিসাইথিমিয়া। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200। ডায়াবেটিস রোগের লক্ষণ হলো ওজন বেশি হওয়া, খুব বেশি পিপাসা লাগা, চোখে ঝাপসা দেখা। আমরা 4 নম্বর অধ্যায়ে চলে আসলাম, কিন্তু প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে 30 মিনিট প্রায় হয়ে গেছে। আজকের মধ্যে শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই আমরা এই অধ্যায়তে মানে পরবর্তী অধ্যায়গুলো আলোচনা করব। যেহেতু প্রাথমিক দিকে অধ্যায়গুলো খুব বড় হয়, তোমরা অবশ্যই জানো। পরবর্তী অধ্যায়গুলো 6-7টা অধ্যায় একত্রে কিন্তু আলোচনা করা যেতে পারে। আর আমরা এই সম্পূর্ণ PDF ফাইলটার দাম মাত্র 510 টাকা, যার সাথে সৃজনশীল এবং MCQ একসাথেই থাকবে, যেটা তোমরা ডিসেম্বরের 15 তারিখ থেকে ক্রয় করতে পারবে। এর আগে তোমরা ক্রয় করতে পারতেছো না। ডিসেম্বরের 15 তারিখ থেকে আমার যাবতীয় কোর্সগুলো লঞ্চ করা হবে, ডিসেম্বরের 15 তারিখ থেকে।